দেখো এখানে কত নৌকা মানে পরপর পরপর বাঁধা রয়েছে, এগুলো কিন্তু সব মাছ ধরতে যায়। মানে এখন ফিরে এসছে, মানে কিছুক্ষণ আগেই ফিরে এসছে মাছ টাছ ধরে। তার মধ্যে 2 জন মারা গিয়েছেন। 6 জন মারা গেছে। 6 জন লোক পাল্টি খেয়ে গেছে। পাল্টি খেয়ে গেছে মানে স্রোতে পাল্টি খেয়ে গিয়েছে। ছোট বোট, আচ্ছা ছোট ডিঙি মাছে। আচ্ছা আচ্ছা, এই ছোট ডিঙি তাই তো। প্রচুর পরিমাণে জল কি খুব দেরি করে মানে কম আসেই না একদম? মানে জলের সমস্যা কি বিশাল হয় আপনাদের? প্রচুর জলের সমস্যা আমাদের। মানে মোটামুটি দিনে কবার জল আসে? ওই একবার বিকালে। একবার বিকেল। এটা হচ্ছে বিপ্লবী দেশে পালিয়ে যাওয়ার রাস্তা, গোপন রাস্তা, ব্যাকডোর, সবুজ রঙের গেট। এখানে নেতাজি এসেছিলেন দুবার, রাসবিহারী বসু, বিপিন বিহারী গাঙ্গুলি, চিত্তরঞ্জন দাস, বাঘাযতীন। নদীপথে আসতেন হারকিন লণ্ঠন জ্বালিয়ে, ঘরে বসে মিটিং। এই যে কাটা অংশ পেয়ারা গাছটা পড়ে রয়েছে, এটা রামের সুমতি গল্পের পেয়ারা গাছ। আচ্ছা। আর সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ দুটো মাছ, রুই আর কাতলা। উনি না খেতে শোনা নোলক পুড়িয়ে রেখেছিল। উনি যখন দুপুরে খাবার দিতেন, কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ আসতো। সামনের পুকুর থেকে। নতুন একটা দিন আর নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি হাওড়া রেলওয়ে স্টেশনের 15 নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকে আমাদের জার্নি আজকে স্টার্ট হবে। আর আজকে আমি যাচ্ছি হচ্ছে মেদিনীপুর লোকাল ধরে যাব হচ্ছে দেউলটিতে। তো চলো, আর কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন ছাড়বে। এখন বাজে হচ্ছে ঘড়িতে সকাল 6:10। আর আমাদের ট্রেন যাবে হচ্ছে মানে এখান থেকে ছেড়ে যাবে হচ্ছে সকাল 6:35। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আই হোপ ভীষণ এনজয় করবে এই ভিডিওতে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাঁশকুড়া লোকাল। আর আমরা আজকে এই পাঁশকুড়া লোকালের ট্রেন ধরেই হচ্ছে যাব হচ্ছে দেউলটিতে। তো চলো, আমি প্রায় 2.5 ঘন্টা জার্নি করে, মানে 2.5 থেকে 3 ঘন্টা জার্নি করে তারপরে কিন্তু হাওড়া রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছি। তো আমার বাড়ি যেখানে, মানে আমার হোম টাউন যেখানে, সেটা হচ্ছে বনগাঁতে। বনগাঁ থেকে প্রায় শিয়ালদা রেলওয়ে স্টেশন আসতে 2 ঘন্টা সময় লাগে। তারপরে বাস ধরে কিন্তু আমি এখানে চলে এসেছি হাওড়াতে। তো একটা জিনিস তোমাদেরকে না বললেই নয়, সেটা হচ্ছে আমি কিন্তু ডাইরেক্ট মানে বনগাঁ থেকে যেখানে যাব, মানে 250 কিলোমিটারের মধ্যে যদি তোমাদের ডেস্টিনেশন থাকে, তাহলে কিন্তু তোমরা যে স্টেশন থেকে টিকিটটা কাটবে সেই স্টেশন থেকে কিন্তু ডাইরেক্ট কাটতে পারো। তো আমি সেটাই করেছি, বনগাঁ থেকে ডাইরেক্ট আমি দেউলটি, মানে আমি যাব আজকে দেউলটিতে। তো দেউলটির ডাইরেক্ট টিকিট কেটে নিয়েছি এবং রিটার্ন কেটে নিয়েছি। তো রিটার্ন আমাদেরকে পড়েছে হচ্ছে 30 টাকা, এই 60 টাকা, মানে 30 টাকা যেতে 30 টাকা আসতে। তো চলো, 6:31। আর আমাদের ট্রেন কিন্তু আজকে ছেড়ে দিল সিগন্যাল হয়ে। আমাদের হাওড়া রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে এবার কিন্তু মেদিনীপুরের দিকে আমাদের ট্রেন চলতে শুরু করলো। আমরা কিন্তু পৌঁছে গিয়েছি এই মুহূর্তে হচ্ছে বাগনান রেলওয়ে স্টেশন। মানে আমাদের 6:30টার সময় ট্রেনটা ছেড়েছে, তো এখন বাজে হচ্ছে 8টা। বাগনান রেলওয়ে স্টেশন পৌঁছে গিয়েছে। আর এখান থেকে আর ডিস্টেন্স হচ্ছে মানে আর 2টো স্টেশন পার হলে কিন্তু আমি কিন্তু পৌঁছে যাব আমার যে ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশন দেউলটিতে। মানে প্রায় 18টা স্টেশন পার করার পর দেউলটি স্টেশন হচ্ছে 19 নম্বরে আসছে। তো চলো, আর 2টো স্টেশন মাত্র। সো ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেলাম হচ্ছে দেউলটি রেলওয়ে স্টেশন।
দেওলটি রেলওয়ে স্টেশনে। তো এবার আমাদের যেটা মেন কাজ করতে হবে সেটা হচ্ছে এখান থেকে বাইরে বেরোতে হবে। বাইরে বেরিয়ে প্রথমে আমাদেরকে খুঁজতে হবে কোনো টোটো বা অটো, যেটাতে করে আমরা হচ্ছে শরৎকুটিতে যাব। তো চলো বাইরেটাই যাই, গিয়ে তোমাদেরকে দেখায় যে কোথা থেকে টোটো বা অটো ছাড়ে। আর একটা জিনিস, এই স্টেশনটা কিন্তু বেশ বড়, কিন্তু সেই তুলনায় কিন্তু একদম ফাঁকা, মানে বেশি লোকজন চলাচল করে না বললেই চলে। তো চলো, তো রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে ঠিক আছে ফার্স্ট টাইম কিছুটা হাঁটতে হবে, হেঁটে তারপরে কিন্তু শরৎকুটিতে তোমাদেরকে যেতে হবে। মানে এই যে রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছ, রেলওয়ে স্টেশন থেকে বাইরে বেরিয়ে এই রাস্তা দিক বেরিয়ে তারপরে ডান হাতে একটা হাই রোড আছে, সেই হাই রোডের ওখান থেকে কিন্তু তোমাদেরকে যে টোটো বা অটো সেটা যাবে। তো আমি একজনের এখানে স্থানীয় যে লেক তার কাছে শুনলাম। তো যাই হোক, যা যাক দেখি কতটা গিয়ে আমাদেরকে টোটো উঠতে হয়। তো শরৎকুটি যাবে, আগে যাইয়ে বাংলায় বলুন, বাংলায় বলুন। হাই রোডে গেলেই গাড়ি পাবে ওই সামনে, তাই তো? সামনে। থ্যাংক ইউ। ঠিক আছে, তো সামনে যেতে হবে, গিয়ে তারপরে কিন্তু হচ্ছে নিতে হবে, টোটো বা অটো নিতে হবে। বেশ কিছুটা দূর হাঁটতে হবে। তো এই স্টেশনের বাইরে কিন্তু বেশ কিছু বাজার ঘাট সব কিছু বেরিয়েছে। তো এখান থেকে পুরো রেলওয়ে স্টেশনের পুরো একদম কাছ থেকে কিন্তু তোমাদেরকে পাওয়া যাবে না হচ্ছে টোটো বা অটো। ব্রিজটা পার করে তারপরে কিন্তু এই জায়গার থেকে হচ্ছে টোটো ধরতে হবে। দাদা শরৎকুটি যাবে? শরৎচন্দ্র বাইরে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একা আছেন? একা। একা যাবেন, আপনারা রিজার্ভ করে যেতে হবে। না না, শেয়ারেই যাবো। তাহলে আপনি रोड नेमे যাবেন? हाँ रोटी में भी कौन समस्या? गाड़ी बस गाड़ी बस। तो हम लोगों को इधर से जाना पड़ेगा। 20 रुपया कितना करके लेंगे? 20 रुपया करके ना? मोर हाँ 15 रुपया। अच्छा, और अगर मतलब बाड़ी जो भी जाए? তুমি একা তো, বাড়ি গেলে 100 টাকা। ठीक है, तो मोड़े ही में जाओ। हाँ इधर আপনাকে आगे। तो हम लोग को इधर से राजू তাহলে টোটো আমাকে এই মোড়ে নামিয়ে দিল। এবার আমাদেরকে আমাকে হেঁটে হেঁটে কিছুটা দূর যেতে হবে। মানে এখান থেকে হাঁটা পথে মোটামুটি দু তিন মিনিট মতন লাগবে। মানে যে টোটোওয়ালা দাদা আছে সেই টোটোওয়ালা দাদা বললেন যে হেঁটে গেলেই তুমি সামনে পেয়ে যাবে। অ্যাকচুয়ালি এই পর্যন্ত, এই মোড় পর্যন্ত যদি তোমরা আসো টোটোতে করে, মানে ব্রিজের তলা থেকে, তাহলে ভাড়া লাগবে হচ্ছে 15 টাকা। আর যদি কুঠি পর্যন্ত যাও, মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি পর্যন্ত যাও, তাহলে হয়তো 20 টাকা করে ভাড়া লাগবে। আমার 15 টাকা ওখান থেকে নামিয়ে দিল। যেহেতু আমি একা রয়েছি সেহেতু আর এদিকে আসছে না, তখন সেক্ষেত্রে বলছে হচ্ছে রিজার্ভ করতে চাও। তো যদি কেউ একা আসো, আমি মনে করি রিজার্ভ করার কোনো প্রয়োজন নেই, একদম সামনে গেলেই পেয়ে যাবে। তো চলো, মুছে গিয়েছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, আর এই হচ্ছে বাড়ির সামনে একটা পুকুর রয়েছে। কাকিমা এখানে কটার সময় খোলে গেট? 10টার সময়। আচ্ছা, এখানে 10টার আগে গেট খুলবে না। তো তোমাদেরকে সামনে কিছুটা একটা ভিলেজ আছে, সেই ভিলেজটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। তো এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, মানে বাড়ির পুরো এরিয়াটা, তো বাড়ির এরিয়াটার পাশ দিয়ে আমাদেরকে যেতে হবে বিরামপুর কালী মন্দিরের দিকে। বিরামপুর কালী মন্দিরের ওখানে কিন্তু রূপনারায়ণ নদী রয়েছে, আর খুব সুন্দর এলাকা রয়েছে। এই জায়গাটা কিন্তু বেশ একদম নিস্তব্ধ টাইপের জায়গা। তো চলো আগে সেই কালী মন্দিরের দিকে যাক। তোমাদেরকে একটা সুন্দর ভিলেজ তোমাদেরকে দেখাবো। তো একা একা যাওয়ার কিন্তু এটাই হচ্ছে মজা, যেখানেই যাও না কেন একা একা চলতে হবে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে। তো এরকমই একটা রাস্তা দিয়ে কিন্তু হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো দেখো দুই সাইড দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ডোবা টাইপের রয়েছে। দেখো প্রচুর পরিমাণে ডোবা, এপাশে বাঁশঝাড়, এপাশে নানা রকম গাছ। তো আমাদেরকে একজন বললো সোজা চলে যাও, তুমি বিরামপুর মন্দিরের দিকে পৌঁছে যাবে। তো আমি এখন সেই পথেই হাঁটছি।
কাকিমা এখানে জলের লাইন দেখছি অনেক প্রচুর পরিমাণে, জল কি খুব দেরি করে মানে কম আসে? আসেই না একদম, মানে জলের সমস্যা কি বিশাল হয় আপনাদের? প্রচুর জলের সমস্যা আমাদের। মানে মোটামুটি দিনে কবার জল আসে? ওই একবার বিকালে। একবার বিকেলবেলা, মানে এখন থেকে লাইন দিচ্ছেন বিকেলবেলা জল নেবেন? বাপরে বাপ। দেখলে জলের সমস্যা কিন্তু এখানে প্রচুর পরিমাণে, মানে আমি আস্তে আস্তে খেয়াল করলাম যে বেশ কিছু জায়গায় কিন্তু টাইম কল রয়েছে, সেই টাইম কলগুলোতে প্রচুর পরিমাণে লাইন, তো দিনে একবার করেই মাত্র জল আসে, আর সেই বিকেলবেলা। তার জন্য কিন্তু সকাল থেকে পুরো একদম লাইন দেওয়া রয়েছে। দেখো কত সুন্দর ডোবাটা রয়েছে, মানে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, একদম বাড়ি বা হোটেল জানি না, তার সামনেই কিন্তু এরকম মানে পুকুর বাঁধানো রয়েছে। দেখো এটা হচ্ছে বিরামপুর কালী মন্দির। দেখো পুরো একদম মন্দিরটা কত সুন্দর, দেখো বেশ কিন্তু সুন্দর, আর এটা কিন্তু বেশ পুরনো একটা মন্দির। দেখো এটা হচ্ছে বিরামপুর কালী মন্দির। দেখো আর এর সামনে ঠিক এরকম একটা বেদি করা রয়েছে, এখানে সবাই খেলাধুলা করে মানে বসায়, আর এই সামনে একটা স্কুলও আছে কিন্তু। আর আমি কিন্তু এখান থেকে এবার এপাশ থেকে চলে যাব, কিন্তু সামনে একটা নদী আছে মানে রূপনারায়ণ নদী, সেই রূপনারায়ণ নদীর তীরে। রূপনারায়ণ নদীর তীরটা যে কত সুন্দর সেটা তোমাদেরকে একবার দেখাবো। এখানে আরেকটা জিনিস, সকালবেলা যেহেতু আমি এই কারণেই এসেছি, এখানে কিন্তু খুব সুন্দর ওই রূপনারায়ণ নদীর মাছ ধরা হয়, মাছ ধরে কিন্তু সেই বাজারেই বিক্রি করে। এখানে একটা দেখো, এখানে একটা পার্ক টাইপের রয়েছে, এই দেখো এখানে প্রচুর নদী, আর দেখো কুকুরগুলো সব খেলা করে বেড়াচ্ছে। তো দেখো কুকুর শুয়ে রয়েছে, এটা হচ্ছে বিরামপুরের মেন কালী মন্দির। দেখো বিরামপুর কালী মন্দিরকে পিছনে ফেলে আমরা কিন্তু রূপনারায়ণ নদীর দিকে যাচ্ছি। তো রূপনারায়ণ নদীটা দেখো একদম কিন্তু কাছে, মানে এই বিরামপুর মন্দির যে চূড়া হয়তো দেখতে পাচ্ছ, তারপরে একটা ওই পাশে একটা স্কুল রয়েছে, এদিকেও একটা ছোট বাচ্চাদের স্কুল রয়েছে, আর তারপরেই কিন্তু এই মেন যে নদী রূপনারায়ণ নদী। আর এইখানে দেখো একটা জিনিস, এইখানে কিন্তু একটা বট গাছ রয়েছে, বট গাছটা কিন্তু বেশ বড়, মানে ঝুলি। তোমাদেরকে এইখানে বিরামপুরের যে নদীর কি প্রভাব সেটা তোমাদেরকে একবার দেখাবো, যে দেখো কত বড় রূপ ধারণ করেছে। দেখো আমি তোমাদেরকে বলছিলাম না যে এখানে মাছ ধরা হয়, সেই মাছ ধরা জানি না এখন গেলে পাবো কিনা, তবে নৌকা কিন্তু এখানে রয়েছে, আর মাছ ধরা মোটামুটি হয়, সেটা বোঝা যাচ্ছে। কিন্তু দেখো পুরো একদম পরপর সব নদী রয়েছে, মানে ইয়ে রয়েছে, বোট রয়েছে। দেখো দেখো এখানে কিন্তু প্রত্যেকটা বাড়িতে কিন্তু মানে মাছ ধরার কাজ চলে, তার জন্য জাল বোনা কাজ চলছে। কাকু আপনারা কি মানে এটাতে জাল বুনছেন নাকি? আচ্ছা, মাছ ধরার জন্য, মানে আপনাদের নিজেদের বোট আছে নাকি? নিজেদের ওই নৌকায় করেই মাছ ধরেন? আচ্ছা আচ্ছা। দেখো কত সুন্দর। এই পাশে একটা দেখো রিপেয়ার চলছে, দেখো বোটে রিপেয়ার চলছে। আচ্ছা মাছ কি এখন আর ধরতে যাবে না নাকি কেউ? আচ্ছা চলে এসছে, মানে বাজারে নিয়েও চলে গিয়েছে সেই মাছ, একটু আগে নিয়ে চলে গেল, এই দেরি করে ফেললাম। দেখো দেখেছো মাছ কোথায় দেখি একটু, সে তো বাজারে চলে গিয়েছে না, জাস্ট একটু দেখতাম কি মাছ আজকে আর কি মানে আপনারা পেয়েছেন। আচ্ছা আচ্ছা চিংড়ি মাছও কি এখানে থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে 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 একটা অন্য ধরন মানে তারই মাছ যেটা বলছেন, এটা মানে কেমন টাইপের? আচ্ছা 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 আচ্ছা, এই বোটটা রিপেয়ার হচ্ছে তাই তো? দেখো এইখানে আসলেই কিন্তু সেই মাছ ধরে কিন্তু এই জায়গাটাই নিয়ে আসা হয়, তাই তো? আমি একটু লেট করে ফেলেছি, মানে কিছু সময় আগেই নিয়ে চলে গিয়েছে। হাঁটতে হাঁটতে এলাম তো, মানে শুনতে এলাম, শুনতে আস্তে আস্তে মানে দেরি হয়ে গেল। আচ্ছা আচ্ছা। আবার কি তারই মাছ ওইগুলো লাফাচ্ছে, ওইগুলো তারই মাছ। আচ্ছা বিকেলবেলা কি আবার ধরবে নাকি? বিকেলবেলা না, সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা হয়ে যাবে এই টাইম লেটে তো। আচ্ছা আচ্ছা। আর এইটা কি মানে খরস্রোতা নদী তো এটা? হ্যাঁ, মানে সব সময় জল থাকে নাকি? হ্যাঁ
আচ্ছা, যদি এপারে আসে তাহলে ভালো হতো আর কি। আচ্ছা, নৌকায় করে কিছুটা আমাকে ঘোরানো যাবে? না লোক ওই ওরে বাপ রে এক্ষুনি গাড়ি আসবে ওদের হ্যাঁ, মেরে ফেলবে। এখনো স্পিড বোট ঘুরছে। আচ্ছা, এখনো দোকানে তো বডি পাওয়া যায় না। এখনো পাওয়া এখনো যায় না? body পাওয়া মানে কেন, মানে নদীতে কি? বাক্সিতে ডুবে গেল, বাক্সিতে এই দুদিন আগে তো যায়। মার্কেট। দেখোনি? আচ্ছা আচ্ছা, স্রোত প্রচুর আছে নাকি? হ্যাঁ ডুবে গেছে। এখনো তো মিলিটারি লোক আছে। 6 জন মারা গেছে। 6 জন মারা গেছে? হ্যাঁ ডুবে মানে ঘোড়া যায় না একদম? একদম একদম বন্ধ। আচ্ছা আচ্ছা এমনি নদীতে ইনসেঞ্চুরি হয়ে আছে, আচ্ছা আচ্ছা প্যাসেঞ্জার তোলা যাবে না। আচ্ছা, জাস্ট আপনারা মাছ ধরেন সেটাই? হ্যাঁ, ওটা কোন ব্যাপার না। ওটা ওরা অভ্যাস আছে। আমরা এবার বলো। এটা কি বলতো, আমরা সেফটি আছে। যে সেটাই, সাঁতার কেটে চলে আসছে। সাঁতার কেটে চলে আসে, সবাই তো নাও পারতে পারে। না তারা তো পারে না। আমাদের এখানে যতজন লোক আই যাবে সবাই সাঁতার কাটতে জানে। না না, সেটা কথা বলছি না, প্যাসেঞ্জারের কথা বলছি। প্যাসেঞ্জার ওরে বাপ রে স্রোত হয় নাকি প্রচুর? প্রচুর। প্রচুর স্রোত হয়। এখন তো মনে হয় একটু কম আছে মনে হয়। জোর নেই তো। এখন তো জোর নেই। তারপরে তো জোর বেলগাছিয়ার লোক ছিল তো, হ্যাঁ, বেলগাছিয়ার লোক। বেলগাছিয়ার লোক ছিল? বেলগাছি- হাওড়া? হাওড়া বেলগাছিয়ার লোক। আচ্ছা ওই যে চিকিয়াপাড়া থেকে যেটা আমরা এই বেলগাছিয়ার যে শীতলমা আছে, আচ্ছা টাইট দিচ্ছিস কেন বোদাটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইদিকে খুলবে তো। 16 জন। মানে 15-16 জন ছিল, তার মধ্যে 2 জন মারা গিয়েছেন। 6 জন। ওরা 6 জন মারা গেছে। 6 জন পাল্টি খেয়ে গেছে? মরেছে। মানে স্রোতে পাল্টি খেয়ে গিয়েছে? ছোট বোট, আচ্ছা ওই যে ছোট ডিঙি মাছের। আচ্ছা আচ্ছা, এই ছোট ডিঙি তাই তো? ও সে সাংবাদিকরা যা করছে মাথা খারাপ করে ফেল দিচ্ছে। এবার নৌকো করে ফিস্টি করছিল, আচ্ছা ওভেন টোভেন নিয়ে সব মিলিটারি প্রচুর মদে ফুট পড়ে থাকে, পুকুর ডোবা নেই। আচ্ছা, আমাদের এখানে যেমন পুকুর ডোবা আছে, আমরা যেমন সাঁতার জানি, হ্যাঁ, ওরা তো এসব সাঁতার জানে না। পায়ে বুট টুট, আমাদের এখানে তো পায়ে তো অত বুট থাকে না। বুট ফুট থাকে না, এটা তো জন্যই- এটা হ্যাঁ, জাহাজে হ্যাঁ। সেইভাবে সাঁতার কাটতেও পারে না। হ্যাঁ, জ্যাকেট ও সেই সব পরে আসছে হ্যাঁ। এখানেই তো সিম্পল ড্রেস ব্যাস হ্যাঁ, এবার সেই। সেখানে তুলা জলে চান। আমাদের সেই। এখানে পুকুর ডোবায় যেমন তেমন চান, যেখানে আমাদের এখানে লোক যখন মরবে না, সেই মোটামুটি সেপার থেকে এপার চলে আসতে পারবে। এই মানে এরকম। হ্যাঁ, চলে আসতে পারবে। আমরা ফেরতেও পারি। হ্যাঁ আচ্ছা, এই পার করতে পারো সাঁতার কেটে? হ্যাঁ, আমরা পেয়ে বাপ- পড়বো, কিন্তু বাপরে। শহর এলাকার লোক তো সবাই পারবে না, সেই আগের অনেক মতন তো আর চেষ্টা নেই হয়েছে। না। এখনো যেমন গ্রামের মানুষ সাঁতার কাটে, হ্যাঁ। ওদিকে তো নেই। হ্যাঁ, হ্যাঁ। নদী বলে কোনো যেমন- কিছু নেই। যে মিলিটারি, হ্যাঁ। তারা ডেঙ্গায় কুত্তার মতন ছুটবে, আচ্ছা কিন্তু জলে তারা কুত্তার মতন ছুটতে পারবে না। এই হচ্ছে ব্যাপার হয়েছে। মানে পলি ব্যাস, ছুটে চলে যাবো। ঘুরিস করে মরে গেছে মিলিটারি। আচ্ছা মানকুড়ে বাড়ি ছিল একটা মিলিটারি, দুটো ছিল। আচ্ছা নাপিতদের একটা ছিল, সেও মারা গেছে। আর তেঁতুলিতেই এসেছিল সব ফিস্ট করতে, আচ্ছা আচ্ছা আচ্ছা। টাটা সুমন্ডি আর সব এসেছিল। এখন তো মনে হয় ভাটা চলছে না? হ্যাঁ, ভান্ডার হ্যাঁ, চলছে। ভাড়া চলছে। ওই সকালে জোর হয়েছিল, মানে ভোরের বেলা। ভোরবেলা জোয়ার ছিল। জোর চলছিল, এই লোকের কাছে জল ছিল। এই মানে জল এই পুরো এরকম জায়গায় জল ওই চলে যে, আসে। আচ্ছা, দেখো এখানে কত নৌকা মানে পরপর বাঁধা রয়েছে। এগুলো কিন্তু সব মাছ ধরতে যায়, মানে এখন ফিরে এসছে, মানে কিছুক্ষণ আগেই ফিরে এসছে মাছ টাছ ধরে। তো এই ভাইদের সঙ্গে দেখা হয়ে গেল, মানে এই ঘাটে এসে। তো ভাইরা এসে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিল আর বললো যে চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি। আমি বললাম, তো ভাইরা বললে চলো তাহলে ঘুরিয়ে নিয়ে আসি তোমাদেরকে সামনেটাই। তো এই 3টে ভাই মিলে আমরা যাচ্ছি এখন মানে রূপনারায়ণ নদীর তীরের দিকে। তোমাদের এক এক করে নাম বলো, আমাদের সঙ্গে তো পরিচয়। হ্যাঁ, তোমার নাম কি? স্বপন স্বপন। তোমার নাম? আমার নাম শুভ। শুভ। আর তোমার নাম? সুরঞ্জন। তোমরা কি সবাই পড়াশুনো করো নাকি? আচ্ছা, কোন ক্লাসে পড়ো? 9, 10, 11। এই সামনে যে স্কুলটা আছে সেই স্কুলেই পড়ো? আচ্ছা, তো এই ভাই আমাদের এখন হচ্ছে গাইড। তো চলো এই সামনেটায় যাই, গিয়ে তোমাদেরকে দেখাই যে নদীটা কেমন। মানে অ্যাকচুয়ালি এখন ভাটা, আর কিছুক্ষণ আগে আসলে আমি তোমাদেরকে মাছগুলো দেখাতে পারতাম যে কেমন মাছ ধরে নিয়ে আসে। তোমরা শুনলে আগে তোমাদেরকে বললাম যে যারা জেলেরা ছিল তারা মাছ ধরে নিয়ে অলরেডি চলে গিয়েছে, কারণ 9টা বেজে গিয়েছে প্রায়। তো 9টা বাজা মানে বাজারে চলে যাওয়া মাছ। তো চলো এদিকটায় যায়। তো দেখো এই পাশে মানে পুরো এই যে এই জায়গাটা কি? জায়গাটা পার্সোনাল লোকেরই জায়গা। আচ্ছা, পার্সোনাল লোকেরই জায়গা। আচ্ছা আচ্ছা আচ্ছা, নদীর তো বিশাল রূপ, তো এদিকে বিভৎস রূপ। এই সব নদী মানে এগুলো কি হচ্ছে মাছ ধরছে নাকি? মাছ ধরতে যায়, বালি কাটতে যায়, মাছ ধরতে যায়। আচ্ছা, বালিও কাটতে যায় তাই তো? বালি বড়া যায়, বালি কাটতে যায়। এই যে এই বালি। আচ্ছা আচ্ছা, এই বালি কি আবার কি বিক্রি টিক্রি হয় নাকি? হ্যাঁ, বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, এই সোজা কোনো বাড়ি ঘর নেই তেমন? বাড়ি আছে, আগে চল। মানে অনেকটা আগে গেলে তাই তো? যে এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি কটার সময় খোলে অ্যাকচুয়ালি? 10টার পর মিনিমাম। 10টার পর তাই তো?
সেটাই। বাহ, ভালো লাগলো এই ভাইদের সঙ্গে, ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে। মানে এই নদী ছাড়া আর কি আছে এদিকে? হ্যাঁ, নদী ছাড়া কি আছে আর? এটা নদী, এখন ওইদিকে পার্ক আছে। পার্ক আছে ওই পারে, মানে খেয়ে পেরিয়ে যেতে হবে নৌকা করে। সেটা তো মানে অনেকটা দূর সম্ভবত। হ্যাঁ, দূর হবে, অনেকটাই দূর হবে। ত্রিবেণী পার্ক। আচ্ছা, ত্রিবেণী পার্ক। হ্যাঁ, তোমাদের বাড়ি কি এখানেই নাকি? আচ্ছা আচ্ছা, চলো। ঠিক আছে, আর তো মনে হয় বেশি কিছু নেই তো ওইদিকে। ঠিক আছে, মানে কি আছে এটা কি? এমনি এরকমই রাস্তা, এরমই রাস্তা শুধু? হ্যাঁ, নৌকা পাবে, মাঠ জমি পাবে। আচ্ছা, তো রূপনারায়ণ মানে এই জায়গায়, এই দেউলটিতে ঘুরতে ঘুরতে, রূপনারায়ণ নদীর তীরে ঘুরতে ঘুরতে আরও একটা জায়গায়, সুন্দর জায়গায় চলে এলাম। সেটা হচ্ছে এখানে কিন্তু পিকনিক স্পট। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনেই, মানে একদম সামনেই, তারপরেই কিন্তু এখানে পিকনিক স্পট। মানে এখানে কিন্তু সবাই পিকনিক টিকনিক করতে আসে। তো এখানে এসে একটা জিনিস জানতে পারলাম যে নাকি কিছুদিন আগে, প্রায় 8-10 দিন আগে, কিছু লোক এখানে পিকনিক করতে এসেছিলো। তো তারা নাকি নৌকায় করে ঘুরতে গিয়েছিল। তো ঘুরতে গিয়ে নৌকা উল্টে যায়, উল্টে গিয়ে 6 জন একসঙ্গে মারা যায়। 4 জনের দেহ পেয়েছে, আর 2 জনের নাকি দেহ এখনও পর্যন্ত পায়নি। অনেক ডুবুরি টুবুরি সবাই এসেছিলো, কোনোভাবেই এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তাই এটা মর্মান্তিক ঘটনা। তো শুনে আমারও নিজেরও খারাপ লাগলো যে এটা ঠিক না। তো এখন মানে নৌকায় করে বোটিং করা কিন্তু টোটালি বন্ধ করে দিয়েছে। চলো তোমাদেরকে রূপনারায়ণ নদীর তীরটা একটা ভালোভাবে দেখিয়ে নিয়ে আসি। মানে যেখানে আগে গিয়েছিলাম সেই জায়গাটায় তো তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ সামনে কাদা ছিল। মানে যতটা সম্ভব হয়েছে দেখিয়েছি। তো চলো ভিতরে যাই, গিয়ে তোমাদেরকে দেখাই পিকনিক স্পটটা। দেখো এই জায়গায় খুব সুন্দর করে করা রয়েছে, ব্যারিকেড করা রয়েছে, বসার জায়গা মতন করা রয়েছে। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পিকনিক স্পট। মানে এই যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ, এই পুরো এরিয়াটাই কিন্তু মানুষজন পিকনিক করে। কিন্তু এখন বেজে গিয়েছে হচ্ছে 10টা সবে। তো এখনও পর্যন্ত কোনো পিকনিকের লোকজন আসেনি, পুরো আমি একাই ঘুরে বেড়াচ্ছি। আর এরকম সামনে রূপনারায়ণ নদী, আর তার সামনে এইভাবে হচ্ছে পিকনিক করে। তো দেখো একবারে, এই দেখো এইখানেও একটা রয়েছে, নৌকা রয়েছে। যে নৌকাটা কিন্তু মানে মাছ ধরারই নৌকা কিন্তু। এই দেখো, আর দেখো কতটা বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু এই রূপনারায়ণ নদী। এটা কিন্তু পুরো একদম খরস্রোতা নদী। দেখো, উফ, মানে মন পুরো ভরে যাচ্ছে, এত সুন্দর আর এত সুন্দর আবহাওয়া। মানে কি বলবো তোমাদের, একটু হাঁটতে হাঁটতে বেশ গরম লাগছিল। তো এখানে এসে যখন বসলাম, এত সুন্দর হাওয়া না, হ্যাঁ, মন পুরো একদম ভরে যাচ্ছে। বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এই স্পিড বোর্ডে কিন্তু করে হচ্ছে গার্ড দিচ্ছে। মানে আমি তোমাদেরকে ভিডিওতে আগেতেই বলেছি যে এই নদীতে পিকনিক করতে এসে, মানে এখানে পিকনিক করতে এসে নৌকায় করে ঘুরতে গিয়েছিল কিছু লোক, তারা কিন্তু মানে জলে ডুবে গিয়েছে। তো যে কারণের পরের থেকে কিন্তু নজরদারি কিন্তু আরও বেশ পরিমাণে বাড়িয়ে দিয়েছে। তো এখন কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে, মানে নৌকা নিয়ে ঘুরতে যাওয়ার জন্য। নৌকায় মানে স্রোতে নৌকা উল্টে গিয়েছিল, 6 জনের কিন্তু মৃত্যু হয়েছে, 4 জনের লাশ পাওয়া গিয়েছে, আর 2 জনের কিন্তু একদম মানে লাশ পাওয়াই যায়নি। তারা কোথায় রয়েছে পুরো একদম মানে কোনো জানাই যায়নি যে কোথায় রয়েছে। তো যাই হোক, তোমরা দেখতেই পারলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বাড়ি, সেটা হচ্ছে এই যে শরৎকুঠি। তো ইনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখানে ছিল, ওনার হচ্ছে বোনের বাড়ি সামতা প্রান্তেশ বলে একটা জায়গা ছিল, সেই জায়গাটায় উনি আসতেন। এসে এখানে বেশ কিছু সময় এখানে আসতেন, এসে সময় কাটাতেন, এখানে এসে লেখালেখি করতেন। তো ওনার এই জায়গাটা বেশ পছন্দ হয়ে যায়। তো তারপরে কিন্তু উনি এই জায়গাটাই মানে বসবাস করার চিন্তাভাবনা নেয়। তো তখন এই যে প্লটটা দেখতে পাচ্ছ, যে এই পুরো বাড়িটা এবং পাশে সামনে একটা মানে পুকুর আছে, সেই পুকুর দিয়ে পুরো যে জমিটা, সেই জমিটা হচ্ছে তিনি কেনেন। তখনকার দিনে কিন্তু তিনি প্রায় 1900 শতকে, তখন হচ্ছে 1100 টাকা দিয়ে মাত্র এই পুরো জমিটা কেনেন। কিনে তারপরে আস্তে আস্তে মানে বাড়ি করার চিন্তাভাবনা নাই। প্রথমে তো জমি কেনেন, কিনে তারপরে বাড়ি করার চিন্তাভাবনা নাই। তো এখানে গোপাল দাস বলে একজন এখানকার লোকাল মিস্ত্রি, তাকে এই বাড়িটা তৈরি করার মানে দায়িত্ব দেন, এবং
তিনি এই যে পুরো বাড়িটা তখনকার দিনে মানে টোটাল জমি দিয়ে টোটাল হচ্ছে 16,000 টাকায় কিন্তু এই বাড়িটা তৈরি করে। তো তারপরে হচ্ছে এই যে বাড়িটাই পুরো জায়গাটাই হচ্ছে মানে বেড়ার দিয়ে দেয়, মানে পুরো ঘিরে ফেলে। তো তারপরের থেকে এই জায়গাটার নাম দেন তিনি হচ্ছে শামতাবের নামে, এই জায়গাটার নাম দেন শামতাবের নামে। আরেকটা জিনিস যেটা হচ্ছে এই যে পুকুরটা তোমাদেরকে একটা দেখায়, দেখো এই পুকুরটাই কিন্তু একটা মানে বিশেষ বৈশিষ্ট্য আছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যখন এখানে আসতেন, ওনার যেহেতু নিজস্ব বাড়ির পুকুর, তো উনি দুটো মাছ পুষেছিলেন। সেই মাছ দুটোর হচ্ছে কিন্তু নাকে সোনার নথ পরানো ছিল। তো প্রায় মানে উনি খাবার দিতেন একদম যেন হাতে এসে মানে সেই মাছগুলো খেয়ে যেত। এখান থেকে লোকাল লোকের কাছ থেকে শোনা এই কথাটা, ঠিক আছে। তো যাই হোক, তো এবার হচ্ছে প্রায় 10টা বাজতে গেল। তো আমি ভিতরে ঢুকে তোমাদেরকে পুরো বাড়ির ভিতরটা ওনার সংরক্ষণ যেসব জিনিসপত্র আছে সেই সব জিনিসগুলো তোমাদেরকে দেখাবো। উনি কিন্তু এখানে 1919 সালে বাড়িটা তৈরি হয়। তো 1919 সালে তৈরি করা শুরু করে। তো তারপরে কিন্তু 1923 সাল থেকে কিন্তু এইখানে মানে বসবাস করা শুরু করে। আর এখানে যখন তিনি বসবাস করেন তখন কিন্তু প্রায় 12 বছর কিন্তু এখানে ছিলেন। থেকে সেই সময়ের কিন্তু নানা গল্প কবিতা অনেক কিছু লেখেন, যেমন মহেশ গল্প লিখেছিলেন। তারপরে হচ্ছে সেই সময় হচ্ছে বৈকুণ্ঠর হুইল, তারপরে দেনা পাওনা, দত্ত, এরকম অনেক নিষ্কৃত, এরকম কিন্তু অনেক দেবদাস গল্প লিখেছিলেন। মানে প্রত্যেকটা গল্প কিন্তু এইখানে বসে লেখা। এবং মহেশ যে কবিতাটা মানে গল্পটা সেটাও কিন্তু এখান থেকেই তিনি লিখেছিলেন। তো এই সময় কিন্তু ওনার পরিচিতি লেভেল কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তো তখন কিন্তু ইনি এখানেই থাকেন। এই হচ্ছে ওনার বাড়ি, আর এই হচ্ছে সেই পুকুরটা, যে পুকুরটায় কিন্তু হচ্ছে সেই দুটো মাছ ছিল, মানে মাছ পুষতেন তিনি। সেই মাছের কিন্তু এখানে নথ পরানো ছিল। আর এইখানেই কিন্তু তিনি হাত দিয়ে মানে হাতে করে সেই মাছদেরকে খাওয়াতেন কিন্তু এই জায়গাটায়। সেই পুকুরটা। আর এই হচ্ছে বাড়ির কিন্তু গেট খুলে গিয়েছে। চলো বাড়ির ভিতরে যাই, ভিতরে গিয়ে তোমাদেরকে বাড়ির ভিতরটাও তোমাদেরকে দেখায়। তো চলো। এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে একটা মূর্তি, সেই মূর্তি করা রয়েছে। আর এখানে লেখা রয়েছে, দেখো কত সাল থেকে কত সাল পর্যন্ত এখানে ছিলেন উনি। এখানে কিন্তু সামনে একটা ছোট্ট গার্ডেন টাইপের করা রয়েছে, খুবই সুন্দর। ওই যে চেয়ারটা রয়েছে, ওই চেয়ারটায় বসতেন, ওই টেবিলে খাতা রাখতেন, সোজা জানালাটা খুলে যেতেন। তখন বাঁশঝাড় পাঁচিলটা ছিল, রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বইতো। ওনার লাঠিটা লক্ষ্য রাখুন, একদম কোণে রয়েছে, জুতো কাছের ভেতর সুতো দিয়ে বাঁধা রয়েছে 2 নম্বর র্যাকে। ওনার নিচে যে মৃত্যুসজ্জায় ছবিটা রয়েছে, ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও হিরণময়ী দেবী বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। এটা হচ্ছে ওনার ছোট ভাই প্রকাশচন্দ্র চট্টোপাধ্যায়। এটা কিন্তু লেখার ঘর ছিল, কিন্তু বৈঠকখানার ঘর, যেখানে কিন্তু মানে এসে বৈঠকখানা মানে এখানে এসে আলোচনা সভা সব কিছু হতো। মানে বিশ্বাসই হয় না যে এত সুন্দরভাবে পরিপাটি করে। আর সেই ঘরে আমি আসতে পেরেছি, এটা আমার সৌভাগ্য বলতে পারো। দেখো কত সুন্দর সেই জিনিসগুলো ছিল। দেখো এই যে ঘড়িটা দেখতে পাচ্ছ, এই ঘড়িটা কিন্তু বেশ পুরনো ঘড়ি, কিন্তু একবার দম দিলে এই ঘড়িটা কিন্তু প্রায় 7 দিন চলে। এটা কিন্তু দম দেওয়া ঘড়ি তখনকার আমলে। দেখো চরকা রয়েছে, লক্ষ্য রাখুন। হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি যে চরকা। ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন। গরিব দুঃখীদের বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। যে খাঁচা রয়েছে, এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন। এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয়নি। এই খাঁচাতে ময়ূর পুষতেন উনি। এখানে ঠাকুর রয়েছে, লক্ষ্য রাখুন। রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে, শ্বেতপাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন। সেই ঠাকুরটা আজও নিত্য পুজো হয়, চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। আলমারিতে ওষুধ রয়েছে, লক্ষ্য রাখুন। রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে লক্ষ্মীর হাঁড়ি রয়েছে। রাধাকৃষ্ণ ঠাকুর শ্বেতপাথরের মূর্তি।
সেইখানে কিন্তু ওনার হচ্ছে ঠাকুর ঘর ছিলেন। এইবার আমাদেরকে দাদা নিয়ে যাবে। ওই প্রতি আমরা বংশ পরম্পরা ধরে এবারই দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপর এবারই টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629 টুবাইপতি। যারা রূপনারায়ণ নদীর পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে ধানের গোলা, ধানের গোলা, টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। আচ্ছা, তখনকার দিনে বাথরুমটা হচ্ছে বাড়ির বাইরে ছিল। রান্নাঘর ছিল দোতলা, 78 বনে রান্নাঘরটা পড়ে যায়, তারপর রান্নাঘরটা তৈরি হয়। যখন হচ্ছে সেই বন্যাটা হয়েছিল রান্নাঘরটা ভেঙে যায়, তারপর রান্নাঘরটা তৈরি হয়। এইটা হচ্ছে ভাতের ফ্যান গালানোর জন্য এই সিস্টেমটা। আচ্ছা, এদিক দিয়ে গিয়ে ছবিটা দেখো, এই জায়গাটা দেখো, মানে তখনকার দিনের ধানের গোলা ছিল কিন্তু এইখানে। দেখো কত সুন্দর মানে এলাকাটা ছিল। তোমাদেরকে দেখালে এইখানে একটা মানে রান্নাঘর ছিল। সেই রান্নাঘরটা কিন্তু মানে 2078 সালে যে বন্যা হয়েছিল, আমি তোমাদেরকে বলেছিলাম, সেই 78-এর বন্যার সময় কিন্তু ভেঙে পড়ে যায়। আর এই দেখো এই জায়গাটা, এখানে একটা বাঁশঝাড় রয়েছে, কত সুন্দর, মানে একদম নিলিবিলি পরিবেশ, খুব সুন্দর মানে জায়গাটা, মানে নিজেরই মন ভরে যাচ্ছে, এত সুন্দর লাগছে জায়গাটা। এটা হচ্ছে বিপ্লবীদের সেই পালিয়ে যাওয়ার রাস্তা, গোপন রাস্তা, ব্যাকডোর, সবুজ রঙের গেট। এখানে নেতাজি এসেছিলেন দুবার, রাসবিহারী বসু, বিপিন বিহারী গাঙ্গুলি, চিত্তরঞ্জন দাস, বাঘাযতীন। নদীপথে আসতেন হারকিন লণ্ঠন জ্বালিয়ে, ঘরে বসে মৃত্যু। তো চলুন এবার তোমাদেরকে উপরে নিয়ে যাই। উপরে যে ঘরটা আছে সেই ঘরটা তোমাদেরকে দেখানোর জন্য চলো। দেখো এই ঘরটা কিন্তু এখনও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং প্রত্যেকটা দিন কিন্তু দেখো বাড়িঘরগুলো কতটা পুরনো এখনও কিন্তু বোঝা যায়। দেখো বাড়িঘরগুলো যদিও মেরামত করা হয়েছে, এখনও কিন্তু সেই টালির চাল রয়েছে। দেখো উপরে টালির চাল, আর এইখানে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডবেস্টার দেওয়া। দেখো এটা হচ্ছে অ্যাডবেস্টার দেওয়া। আর বাইরের যে ব্যালকনি রয়েছে সেটার উপরে কিন্তু টালির ছাদ। আর এইখানটা কিন্তু বেশ ঠান্ডা লাগছে কিন্তু, মানে বাড়িটায় আসলে সেই পৌরাণিক বাড়ি হিসাবে যেমন হয় না, পৌরাণিক বাড়িতে কিন্তু বেশ মানে ঠান্ডা টাইপের থাকতো। মানে যেহেতু দেয়ালগুলো একবার দেখতে পাচ্ছ, দেয়ালগুলো দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে যে কতটা মোটা দেয়াল, মানে কতটা চওড়া, দেখলে বুঝতে পারবে যে এই জানলা থেকে ওই পর্যন্ত অনেক মোটা মোটা দেয়াল, সেই কারণে কিন্তু মানে বেশ ঠান্ডা। আর এই যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্ত্রী হিরণ্যময়ী দেবীর ঘর। আর ঠিক তার উল্টো দিকে মানে আর একটু সামনে গিয়ে এগিয়ে ডান দিকে যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার নিজের শোয়ার ঘর। দেখো কত সুন্দর চিলেকোঠা এটা, আর চিলেকোঠার সেই বাড়ি ঘরগুলো। উপরে যেটা দেখলেন, ওপরে হচ্ছে শরৎচন্দ্রের দুটোই বেডরুম, চারদিকটা গোল বারান্দা, মাঝখানে বাড়ি, বার্মা স্টাইলে বাড়ি। শরৎচন্দ্রের জন্মস্থান হচ্ছে হুগলি দেবানন্দপুর, যেটা ব্যান্ডেল স্টেশন থেকে যেতে হয়। লেখাপড়া করেন মামার বাড়ি বিহার ভাগলপুর। চাকরি সূত্রে উনি বার্মায় চলে যান, বার্মায় উনি চাকরি করতেন। ওখানে উনি প্রথম বিয়ে করেছিলেন শান্তি দেবী, ওখানে একটা ছেলে হয়। ছেলে স্ত্রী দুজনেই প্লেগ রোগেতে মারা যান। উনি ওখানে চাকরি ছেড়ে দিলেন, এসে হলেন হাওড়া বাজে শিবপুর, বিগেপাল স্কুল, অলকা সিনেমা ওর পেছন গলিতে ভাড়া থাকতেন। তাহলে এইখানে উনি জায়গা কিনে জীবনের শেষ 12টা বছর কাটাতে এলেন কেন? এখানে ছিলেন তার বোনের বাড়ি, দিদির বাড়ি ছিল পাশের গ্রাম গোবিন্দপুর। দিদির বাড়ি আস্তে আস্তে জায়গাটা কিনে ভালো লেগে বাড়ি তৈরি করেন। বার্ধক্য জীবনটা শরৎচন্দ্র এই বাড়িতে কাটিয়েছিলেন বলে এটা বলা হয় শরৎচন্দ্রের শান্তাবেরের বার্ধক্যের বারাণসী। আর এই যে পুরো বাড়িটার নাকি সেই সময়কার নাকি 17,000 টাকা নিয়েছিল, তাই তো? হ্যাঁ 17,000 টাকা তখনকার দিনে, তখন দিনে মানে পুরো বাড়িটার খরচ পড়েছিল। এই যে কাটা অংশ পেয়ারা গাছটা পড়ে রয়েছে, এটা রামের সুমতি গল্পের পেয়ারা গাছ। আচ্ছা। আর সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ দুটো মাছ, রুই আর কাতলা। উনি না খেতে শোনা নোলক পরিয়ে রেখেছিল। উনি যখন দুপুরে খাবার দিতেন, কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ আসতো সামনের পুকুর থেকে। আর এইটা হচ্ছে সিমেন্টের ঠেক, পেয়ারা গাছটাকে এর ওপরে ঠেক দিয়ে রাখা ছিল। আর এই যে খাঁচা রয়েছে দেখতে পাচ্ছেন, এই খাঁচাতে ওনারা ময়ূর পুষতেন। এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না এই খাঁচাতে, উনি ময়ূর পুষতেন। দালান ছিল। আচ্ছা। উনি 3 বছর এখানে অন্নপূর্ণা পুজো করেছিলেন। এই যে দুটো খুঁটির দূরত্ব দেখছেন,
ওই গ্যাপে ঠাকুরটা বসতো আচ্ছা। আর এখানে পুজো পুজো হতো। দেখতেন। আচ্ছা। এটা জীবনে শেষ 12টা বছর এখানে কাটিয়েছিলেন। আর এইখানেই হচ্ছে ওনার হচ্ছে স্ত্রী, আর ওনার মেজ ভাই আর ওনার হচ্ছে সমাধি। ওনাদের গাও হচ্ছে কেওড়াতলায়। আচ্ছা, ওনার চিতাভস্ম রাখা আছে, চিতাভস্ম এই জায়গাটায় রাখা। আচ্ছা। আর রূপনারায়ণ নদী এই যে সামনে, দেখছেন, তার সামনেই হচ্ছে বইতো। আর আচ্ছা। তখন বিপ্লবীরা এই নদী পথে এসে মিটিং করতেন, হারিকেন লণ্ঠন জ্বালিয়ে। তো তোমরা দেখতেই পারলে যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাই কিন্তু ওনার স্ত্রী হরিনারায়ণ দেবী আর ওনার মানে ওনার স্ত্রীর যে ভাই ছিলেন তার, আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে চিতাভস্ম ছিল সেটা কিন্তু এখানেই রাখা ছিল। আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, যে ওপাশে একটা গাড়ি, এই সামনে দিয়েই কিন্তু রূপনারায়ণ নদী মানে তখন বইতো। তো কালের সময়ের কালে নদী আরও অধিক মানে পিছনে চলে গিয়েছে। আর এনার পুরো একদম বাড়ির পাশেই ছিল। তো উনি যেমন বললেন, এখানে যে রক্ষণাবেক্ষণ রয়েছে, তিনি যেমন বললেন যে বিপ্লবীরা কিন্তু এখানে আসতেন মানে নৌকায় করে এসে, তারপরে কিন্তু এখানে মানে তখনকার দিনে তো কারেন্ট ছিল না, তো যে কারণে লণ্ঠন জ্বালিয়ে ওনার ঘরে কিন্তু বৈঠকখানা হতো, মানে বৈঠক মানে মিটিং হতো, হয়ে তারপরে কিন্তু ওপাশ থেকে চলে যেত। তো এইটা হচ্ছে সেই লেখার ঘরের যে দরজাটা, সেই দরজাটা খুলেই কিন্তু উনি অনেক লেখালেখি এইখানে করতেন। কোথায় রয়েছে স্মৃতিসৌধটা দেখো, এই হচ্ছে ওনার সেই স্মৃতিসৌধ। এই জায়গাটায় দেখো, এই জায়গাটায় কিন্তু নাম লেখা রয়েছে যে হিরণময়ী দেবীর মৃত্যু হয়েছিল 15ই আগস্ট ভাদ্র 1367 সালে। আর এটা হচ্ছে সেই উপন্যাস সম্রাট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, যেনার মৃত্যু হয়েছিল হচ্ছে 31শে ভাদ্র 1283 সালে, মানে জন্ম হয়েছিল আর মৃত্যু হয়েছিল হচ্ছে 10ই মাঘ 1344 সালে। আর এটা হচ্ছে স্বামী বেদানন্দ, তার কিন্তু স্মৃতিসৌধ। তার জন্ম হয়েছিল কিন্তু হচ্ছে 1294 সালে, আর মৃত্যু হয়েছিল 10ই কার্তিক 1333 সালে। মানে আর কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আগে কিন্তু ইনি মারা গিয়েছিলেন, মানে প্রায় 10 বছরের ডিফারেন্স, মানে 10 বছর পরে কিন্তু উনি মারা গিয়েছিলেন। তো তার যে মারা গিয়েছিলেন যে স্মৃতি যে সৌধ মানে চিতাভস্মগুলো ছিল, সেই চিতাভস্মগুলোই কিন্তু এটা এইভাবে বেদি করা রয়েছে। তো যাই হোক, দেখালাম আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব হয় শরৎচন্দ্র আর বাড়ি এবং শরৎচন্দ্র যেখানে থাকতেন, যে কোনো জায়গা, সেই সব জিনিসপত্রগুলো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টসে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো জায়গায়। তো চলো, টাটা, গুড বাই।